রাজীব, বয়স 25। গ্রামের মাটির গন্ধ মেখে বুকে একটা স্বপ্ন নিয়ে সে আজ শহরে এসেছে সরকারি চাকরির পরীক্ষা দিতে। বাবার অসুস্থ শরীর, মায়ের চোখের পানি আর ছোট বোনের পড়ার খরচ সবকিছু নির্ভর করছে একটা পরীক্ষার উপর। পকেটে মাত্র 3,000 টাকা, কিন্তু তার চোখে আশার আলো। যাক বাবা, ঠিকঠাক পৌঁছে গেছি। কাল সকাল 10টায় পরীক্ষা, আজ রাতটা কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। ভাই শুনলেন, প্রশ্ন আউট হয়েছে, পরীক্ষা বাতিল। কি প্রশ্ন ফাঁস? ধর, ইন্টারনেটও কাজ করছে না। কি যে হচ্ছে এখানে। ভাই, আপনি পরীক্ষা দিতে আসছেন? হ্যাঁ, কিন্তু এটা কি হলো হঠাৎ করে? পরীক্ষার আগের রাতে এই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষা কমিটি পরীক্ষা স্থগিত করে দিয়েছে, আর ছাত্ররা খেপে গেছে, তাই হরতালের ডাক দিয়েছে। পুরো 7 দিন। 7 দিন? তার মানে আমার বাড়ি ফেরা হচ্ছে না। কোনো গাড়ি চলবে না ভাই। বাস, টেম্পো, সিএনজি সব বন্ধ ঘোষণা। যারা চলাচল করবে তাদের গাড়ি ভাঙচুর করা হবে। সর্বনাশ! মাত্র 3,000 টাকায় 7 দিন? এই শহরে আমি টিকবো কিভাবে? আমারও একই অবস্থা ভাই, তবে আমার একজন মামা আছে এখানে, আমি সেখানে যাচ্ছি। আমার এখানে কেউ নেই, কোনো একটা হোটেল খুঁজে নিতে হবে। সাবধানে থাকবেন ভাই। রাজীব জানতো না এই শহরে আসাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে কিনা। সে জানতো না যে রাতটা কাটাতে হবে তা শুধু একটা অন্ধকার রাত নয়, সে রাত মৃত্যুর গন্ধ বহন করে। ফুল, একদম ফুল। সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, পুরো 2 ঘন্টা রাজীব হোটেলের পর হোটেল ঘুরেছে, কিন্তু উত্তর একটাই, রুম নেই। শিক্ষার্থীদের ঢলে শহরের প্রতিটা হোটেল পরিপূর্ণ। পকেটে টাকা কমছে, পা ব্যথা করছে, পেটে খিদে, এদিকে আকাশ ভেঙে বৃষ্টি নামার মতো অবস্থা। বাবা, কি হয়েছে? মুখটা অমন শুকনো কেন? চাচা, এই শহরে একটা হোটেল রুম পাচ্ছি না। তা কত টাকা বাজেট তোমার? বেশি না চাচা, দিন প্রতি 300-400 টাকার মধ্যে হলে আমার জন্য ভালো হয়। এই বাজে চাচা, ওই যে গলিটা দেখছো, সোজা গিয়ে নিবাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে চাচা, এই উপকার আমি কখনোই ভুলব না। হোটেলটা দেখে রাজীবের মনে একটা অস্বস্তি এলো, কিন্তু উপায় কি? রাত হয়ে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে, আর পকেটে টাকাও কম। একটা রুম পাওয়া যাবে? কতদিনের জন্য? এই তো দিন 7 মতো। 7 দিন? পরীক্ষার্থী মনে হচ্ছে। জি। আজকে আমার লাকি ডে, সকাল থেকে সব রুম ভরে গেছে, কিন্তু তোমার জন্য একটা রুম আছে। সত্যই? ভাড়া কত? 350 টাকা রাত, 7 দিনে 2,450 টাকা। আগে দিতে হবে। ঠিক আছে, কত নম্বর রুম? 301 নম্বর রুম। রাত বাড়ছে, বৃষ্টি এখনো থামেনি। রাজীব খাটে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু রুমটার ভেতরে অদ্ভুত একটা গন্ধ, স্যাঁতসেঁতে, আর তার সাথে কিছু একটা মিশে আছে। ঠিক বোঝা যাচ্ছে না। রাজীব ক্লান্ত, চোখ বুজে শুয়ে আছে। বাঁচাও, বাঁচাও আমাকে। কে? পুরনো বিল্ডিং, দেওয়ালের শব্দ হওয়াটা স্বাভাবিক। কে? কে আছে ওখানে? এই দেওয়ালটা বাকি দেওয়ালগুলোর মতো না কেন? এই যে ভাই, শুনছেন? বিদ্যুৎ গেছে কেন? আরে, কারেন্ট যায় মাঝে মধ্যে, আপনি চিন্তা করবেন না। আর রুমের দেওয়াল থেকে একটু পর পর শব্দ আসছে কেন? আরে ভাই, পুরনো বিল্ডিং,
ইঁদুর টিদুর আহে। এই ঘুমান, যান আপনি। ইঁদুর? এত জোরে শব্দ? আরে ঘুমান ঘুমান, রাত হয়েছে। এটা এটা কে লিখেছে? কে কে তুমি? সারা রাত সে বসে রইল চোখ বড় বড় করে। কিছু একটা ঘটেছে এই ঘরে, কিছু একটা ঘটেছে ওই দেওয়ালের পেছনে, আর সেই কিছু একটা তার কাছে ঠিক পৌঁছানোর চেষ্টা করছে। সারাটা সারাটা দিন রাজীব স্বাভাবিক থাকার চেষ্টা করেছে, কিন্তু মাথায় শুধু সেই ছায়া, সেই বাঁচাও লেখা, সেই সিমেন্টের দেওয়াল। বিকেলবেলা সে লক্ষ্য করেছে বাবলু সবসময় অস্থির থাকে, চোখে ঘুম নেই, কাউকে দেখলেই যেন চমকে যায়। আর কাশেম, সে যেন রাজীবকে এড়িয়ে চলে। রাতে হোটেল যখন শান্ত হলো, রাজীব সুযোগ পেল বাবলুকে একা পাওয়ার। বাবলু ভাই, আরে আপনি এইখানে কি করেন? বাবলু ভাই, আপনি কাঁদছিলেন কেন? আমি কিছু জানি না। বাবলু ভাই, আপনি কি জানেন, আমি বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন, কিন্তু সত্যি যদি কিছু ঘটে থাকে সেটা নিয়ে কিন্তু চুপ করে থাকা উচিত না। আমি আমি ঘুমাইতে পারি না ভাই, 3 মাস ধরে ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলেই দেখি কি দেখেন? মাইয়াটারে। কোন মেয়ে? 3 মাস আগের কথা, গভীর রাইতে একটা মাইয়া আইছিল হোটেলে, পাগল নাম। বৃষ্টির মধ্যে আইছিল, বললো একটা রুম লাগবে। তারপর? মালিক ভাইয়ের মাইয়াটারে দেখে লোভ হইল। আমরা আমরা কিছু করতে পারি নাই। মালিক ভাই আমাকে হুমকি দিয়েছিল, কইছিল কইছিল কিছু বললে। সেই মেয়েটাকে? হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন। মালিক ভাই তার ওই রাতে, তারপর তারপর? তারপর আমাকে ডেকে কইলো দেয়ালে সিমেন্ট দিয়ে 301 নাম্বার রুমের ওই দেওয়ালে পারুল আছে? মালিক ভাই কইছে আমরা যদি মুখ খুলি আমগর মাইরা ওই দেয়ালের মধ্যে ঢুকাই দিব। আমার বাচ্চা কাছে আছে ভাই, আমি কোনো ভেজাল চাই না। কাশেম ভাই, এখন দুইটাই পথ খোলা আছে। এক, আপনারা চুপ থাকবেন, পারুলের আত্মা কোনোদিন শান্তি পাবে না, আর আপনারাও শান্তিতে থাকবেন না। আর 2, আমার সাথে থানায় যাবেন, সাক্ষী দেবেন। সেই মুহূর্তে যেন পারুলের আত্মা উত্তরের অপেক্ষায় ছিল। 3 মাসের নীরব চিৎকার। রাজীব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ভয় এখন আর নেই, আছে শুধু একটাই লক্ষ্য, পারুল হত্যার বিচার। কিন্তু মালিক কি এত সহজেই সব ছেড়ে দেবে? আপনি কোথায় যাচ্ছেন? থানায়। ওরে দুই বেঈমান, তোরা সবকিছু ওকে করে দিয়েছিস? মালিক ভাই, আর না, অনেক হয়েছে। তোরা আমাকে শেষ করতে চাস? তার আগে আমি তোদের... আমি শেষ করব না, আপনি নিজেই নিজেকে শেষ করেছেন ওই রাতে। তুই কে রে? গ্রাম থেকে আসা একটা ছোকরা, আর আমাকে শেষ করবি? বিচার বিচার চাই আমি। কি ওখানে? পারুল? না 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 না। মরে শান্তি নাই তোর পাপে। বাবা পারুল, তুই তুই তো মরে গেছিস। ওই দুজন, বাবলু আর কাশেম, তারাই সাক্ষী। ভাই, আমি নিজেও দোষী। আমি সেই রাতে বাধা দিতে পারতাম। বাবলু ভাই, ভুল করেছিলেন, কিন্তু আজ সাহস দেখালেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজীব এসেছিল পরীক্ষা দিতে, পরীক্ষাটা হয়নি, কিন্তু তার ভাগ্য তাকে একটা পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল, মানুষ হওয়ার পরীক্ষা। ভয়ের মুখে দাঁড়িয়ে একা অচেনা শহরে সেই পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে। পারুল চলে গেছে, কিন্তু অন্ধকারে নয়,
দেওয়ালের পিছনে নয়, সে এখন মুক্ত। আর রুমে এখন আর কোনো টোকা নেই, কোনো ছায়া নেই, আর কোনো ঠান্ডা নেই। আছে শুধু নীরবতা, শান্তির নীরবতা।